দ্বিতীয় অধ্যায় এর নাম হচ্ছে গতি। গতি অধ্যায় থেকে যে সূত্রগুলো আছে ধারাবাহিকভাবে আমরা একটু লিখতেছি। নাম্বার 1 সেটা হচ্ছে এস সমান ভিটি, ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর এস সমান ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। আর আছে এস অফ টি টি এইচ, এস অফ টি মাইনাস এস অফ টি মাইনাস 1। এই হচ্ছে আমাদের এখানকার সূত্র। আর কি কি সূত্রই বা আছে সেগুলো আমরা একটু দেখি। নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি কোনো বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি, এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার সূত্র হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই হচ্ছে আমাদের এক জাতের সূত্র। আর যদি বস্তুটা উপর থেকে নিচে পড়ে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা জাস্ট এই সূত্রগুলোতে মাইনাসের জায়গায় প্লাস দিতে হবে। এখন যদি এই বস্তুটা উপরে নিক্ষেপ করি, এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটার সূত্র হচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার ভাগ 2g, আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময় লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি। আর উপরে ওঠার টাইম প্লাস নিচে নামার টাইম, বিচরণ কাল টি সমান 2u বাই জি। এই সূত্রগুলো দিয়েই মূলত আমাদের এই অধ্যায়ে যত অঙ্ক আছে করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে এখান থেকে আসলে কি প্রশ্ন আসবে। যেমন এই অংশটুকু শুধুমাত্র সুষম বেগের জন্য প্রযোজ্য। সুষম বেগ থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। বাকিটা হচ্ছে সুষম ত্বরণ, আর এই সূত্রটা সবার জন্য ব্যবহার করা যায়। এগুলো তোমরা জানো, তম সেকেন্ড বললে এই সূত্র। আর নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর জন্য এই সূত্রগুলো আমাদের কার্যকর। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সূত্র আমরা একটু বলবো। সেটা গ্যালিলিওর সূত্র অনুযায়ী দুটা সূত্র আছে, ভি1 ভাগ টি1 সমান ভি2 ভাগ টি2 সমান, এটা সাধারণত নৈমিত্তিকে প্রচুর পরিমাণে আসে। যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু 5 সেকেন্ড পর প্রাপ্ত বেগ 25 মিটার পার সেকেন্ড হলে কখন তার বেগ 90 মিটার পার সেকেন্ড হবে, এই সূত্র দিয়ে সে অঙ্কটা আমাদের করতে হবে। আর একটা সূত্রের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর, এটা দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র অনুযায়ী একটা সূত্র রয়েছে, সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি, h1 ভাগ t1 স্কোয়ার সমান h2 ভাগ t2 স্কোয়ার সমান ধ্রুবক। এই সূত্রগুলো দিয়েই মূলত আমাদের এই অধ্যায়ে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমরা করব। উত্তর এখন আর কি কি, এই পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো। তাহলে আমাদের সূত্রটা লিখে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ অর্জন করে তা ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টি। এদের পরিচয় দিয়ে ব্যাখ্যা দিয়ে এরকম সমীকরণ তৈরি করতে পারলেই তুমি পূর্ণ নাম্বার পাবে। আমরা এখান থেকে কি কি খ নাম্বার আসতে পারে, পড়ন্ত বস্তু দ্বিতীয় তৃতীয় সূত্রকে ব্যাখ্যা করো, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে যে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে এটি চিরকাল উপরের দিকে যায় না কেন, ব্যাখ্যা করো। এরপর যদি প্রশ্ন করে যে একটি বস্তু সুষম ত্বরণে বা সুষম বেগে যদি চলে, তাহলে তার সুষম বেগ, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান হয় কেন, ব্যাখ্যা করো। যে প্রশ্নই আসুক না কেন আমরা তার সংজ্ঞাটা আগে লিখব, আর সংজ্ঞার তথ্য অনুযায়ী বিচার বিশ্লেষণ করে উত্তর দিব। আমরা এটুকু একটু মুছে ফেলতেছি। এখন প্রথম কথা হচ্ছে, কোনো বস্তু সুষম দ্রুতিতে সুষম বেগে যদি চলে,
তাহলে বস্তুটির সুষম বেগ, গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হয় কেন ব্যাখ্যা কর। এর উত্তর আমরা কি দিব? তাহলে আমাদের এই তিনটার অংশের উত্তর আগে দিতে হবে। এবার বলবো যে কোনো বস্তু সুষম বেগে চললে বস্তুটি নির্দিষ্ট দিকে সর্বদা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে তার বেগের মান এবং দিক দুটোর একটিও পরিবর্তন হয় না। অপরদিকে গড় বেগ হচ্ছে কোনো বস্তুর মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে যে বেগ পাওয়া যায় তাই হলো তার গড় বেগ। যেহেতু বস্তুটি সুষম বেগে চলছে, কাজেই তার গতিপথে বেগের মান এবং দিকের কোনো পরিবর্তন না হওয়ায় প্রত্যেকটা অংশের বেগের গড় করলে একই বেগ পাওয়া যায় বিধায় গড় বেগ অপরিবর্তিত থাকে। আর তাৎক্ষণিক বেগের সংজ্ঞা দিবা কোনো বস্তু গতিকালে তার গতি যে কোনো মুহূর্তের প্রকৃত বেগকে ওই মুহূর্তে ওই বস্তুটির তাৎক্ষণিক বেগ বলে। যেহেতু কোনো বস্তু গতিকালে তার বস্তুটি সুষম বেগে চললে তার তাৎক্ষণিক বেগও প্রতি মুহূর্তে একই রকম হয় বিধায় সুষম বেগ ও তাৎক্ষণিক বেগের কোনো পরিবর্তন হয় না। এভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে পারি। এবার আসতেছি আমরা পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে এই সুষম বেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো বস্তু সুষম দ্রুতিতে চললে তার বেগ অসম কেন হয় ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো কোনো বস্তু যখন সুষম দ্রুতিতে চলে তখন বস্তুটি সরল পথে চলতেও পারে আবার নাও চলতে পারে। যদি বস্তুটি বাঁকা পথে চলে, যেমন মনে করি একটি বস্তু পূর্ব দিকে 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তীতে সেখান থেকে দক্ষিণ দিকে 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করলো, এক্ষেত্রে বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করায় বস্তুটি সুষম দ্রুতিতে চলছে ঠিকই, কিন্তু বস্তুটির বেগের দিক পরিবর্তন হওয়ায় বস্তুটির বেগটি হলো একটি অসম বেগ। কাজে বলা যায় কোনো বস্তু সুষম দ্রুতিতে চললেও তার বেগ অসম হতে পারে। আবার যদি বলে কোনো বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও তার ত্বরণ থাকতে পারে ব্যাখ্যা করো। কোনো বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও বস্তুটির ত্বরণ থাকতে পারে ব্যাখ্যা করো। এমত অবস্থায় আমরা কি উত্তর দিব? আমরা তখন উত্তর দিব এইভাবে যে যখন কোনো বস্তু বৃত্ত পথে ঘোরে তখন বস্তুটি বেগের মান পরিবর্তন হয় না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে তার একই পরিমাণ, আমরা জানি বৃত্তের একটা ছোট্ট অংশ এটাকে সরল রেখা বিবেচনা করা যায়। আমরা লাল কালি দিয়ে দেখাচ্ছি বৃত্তের এই অংশটুকু একটা সরল রেখা, এই অংশটুকু একটা সরল রেখা, ছোট ছোট অংশ একটা সরল রেখা। কাজে খুব অল্প পরিমাণ দূরত্বের ক্ষেত্রে তার বেগের মান কোনো পরিবর্তন হয় না এবং বেগের দিক একই দিকে থাকে। কাজেই কোনো বস্তু বৃত্তপথে ঘুরলে এর বেগের মান প্রতি মুহূর্তে একই রকম হতে পারে, কিন্তু আমরা জানি কোনো বস্তুর বেগ যেহেতু ভেক্টর রাশি এবং এই বেগের মান এবং দিক উভয়ই রয়েছে, যখন কোনো বস্তু বৃত্তপথে ঘোরে তখন তার বেগের মান পরিবর্তন হয় না ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে তার বেগের দিক হয় ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। কাজেই বস্তুটির বেগের দিক ক্রমাগত পরিবর্তন হয়। আর বেগ যেহেতু ভেক্টর রাশি, শুধুমাত্র মানের পরিবর্তনে বা দিকের পরিবর্তনে বা উভয়ের পরিবর্তনে বেগ পরিবর্তিত হয়। এক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটে মানের জন্য নয়, কিন্তু দিকের জন্য। কাজে বস্তুটির বেগের পরিবর্তনের ফলে ত্বরণ সৃষ্টি হয়। কাজে বৃত্তপথে ঘূর্ণনরত একটি বস্তু বেগের মান পরিবর্তন না হলেও তার ত্বরণ থাকতে পারে। এভাবে আমরা প্রশ্ন উত্তর দিব। প্রশ্ন করেছ যে বিচরণ কাল দিয়ে সরাসরি প্রশ্নের উত্তর করা যাবে কিনা। অঙ্ক যাবে, আমরা স্কুলে এটাকে খুব কঠিনভাবে দেখি, কিন্তু বোর্ডে সাধারণত সূত্র দিয়ে সরাসরি অঙ্ক করলে নাম্বার পেয়ে যাবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।
তবে একটা জিনিস খেয়াল রাখবা যে বিচরণকালের সূত্র যেন না তুমি সর্বোচ্চ উচ্চতায় বসাও, সর্বোচ্চ উচ্চতার সূত্র যেন না তুমি বিচরণকালে বসিয়ে দাও। এইচ সমান ইউ স্কোয়ার ভাগ 2g আর টি সমান 2u/g। এই জন্য একটু সূত্র দিয়ে অঙ্কটা করে আসলে ভালো হয়। এখানে শেষ বেগ 0 হওয়ায় 2gh সমান ইউ স্কোয়ার, h সমান ইউ স্কোয়ার ভাগ 2g, এইভাবে আমরা সূত্রটা লিখতে পারি। আমরা এখন চলে আসতেছি এখান থেকে আর কি কি রকম প্রশ্ন আসতে পারে। এখান থেকে অনেক ধরনের গতি আছে, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, দোলন গতি। এই গতিগুলো থেকে একটা প্রশ্ন আসার খুব সমূহ সম্ভাবনা আছে। এই গতিগুলোর ভিতরে যে সকল রৈখিক গতি চলন গতি হতে পারে, কিন্তু সকল চলন গতি রৈখিক গতি নয়, ব্যাখ্যা করো। তারপর সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। এইরকম টাইপের কিছু প্রশ্ন এখানে থাকতে পারে। সরল দোলকের গতি কিরূপ হবে, ব্যাখ্যা করো। ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কি ধরনের গতি, এরকম টাইপের কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে। এখন আমাদের এখান থেকে কয়েক জাতের অঙ্ক সাধারণত আসে। এক হচ্ছে নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর অঙ্ক। এই নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর ক্ষেত্রে খুবই সহজ অঙ্ক, কিন্তু যদি এমন হয় যে একটা বস্তু উপর থেকে পড়তেছে এবং একই সাথে আরেকটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এমত অবস্থায় তারা কোথায় কখন মিলিত হবে, এরকম টাইপের একটা প্রশ্ন। দ্বিতীয় টাইপ, শুধু একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলাম, কত সময় পর তার গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 1/3 হবে, এই টাইপের অঙ্ক। এটা গতি প্লাস কাজ ক্ষমতা শক্তি মিলিয়ে আসতে পারে। এবার আসি আমরা একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করেছি, আর একজন এই বলটাকে ধরার জন্য দৌড় দিয়েছে। তার পক্ষে কি এটা ধরা সম্ভব হবে? সে কত ধরনের চললে এই বস্তুটাকে ধরতে পারতো? এরকম টাইপ আরেক ধরনের টাইপ। একটা গাড়ি দূর থেকে আসছে 500 মিটার দূর হতে, এই গাড়িটার আদিবেগ 10 মিটার পার সেকেন্ড এবং গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছিল। একটা বস্তুকে আমরা 50 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করেছি। ট্রাকটি সর্বোচ্চ কত ত্বরণে চললে এই বস্তুটি তার উপরে এসে পড়তো? অর্থাৎ ট্রাকটা যখন এখানে আসতো, বলটা তার উপরে এসে পড়তো। এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। কেমন? আবার আর এক জাতের প্রশ্ন আছে বাঘ হরিণ, কে কাকে কয়বার অতিক্রম করবে, বা মোটরসাইকেল প্রাইভেট কার কে কাকে কয়বার অতিক্রম করবে, অথবা নদী নৌকা, দুটা নৌকা একই, দুটোরই আদিবেগ আছে, ত্বরণ আছে, সবকিছু দেওয়া আছে। বললো যে এরা 1 সেকেন্ড ব্যবধানে শেষ প্রান্তে পৌঁছালো। প্রথমটি আগে পৌঁছেছে, তার 1 সেকেন্ড পর দ্বিতীয়টি পৌঁছেছে। কেমন? এখন বলল যে নদীর প্রস্থ কত, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আবার একটা ব্যক্তি কিছু সময় সমবেগে গিয়েছে, কিছু সময় ত্বরণে চলেছে, আবার পরে 4 সেকেন্ডে থেমে গিয়েছে। এর গতিপথে বিভিন্ন অবস্থানের দূরত্ব সময় বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। এখন তোমার লেখচিত্রের পালা। লেখচিত্র থেকে আমরা অনেক রকম নৈমিত্তিক আসতে পারে, আবার সৃজনশীল আসতে পারে। এটা এক্স অক্ষ, তো এটা ওয়াই অক্ষ। এটা যদি হয় দূরত্ব বনাম সময় লেখচিত্র, আর লেখচিত্রটা যদি এক্স অক্ষের সাথে আনত হয়ে এরকম সরল রেখা নির্দেশ করে, তাহলে সেটা সর্বদা সুষম ত্রুটি নির্দেশ করে। আর নির্দিষ্ট দিকে যদি যায়, এটা হয়ে যায় সুষম বেগ। আর এই লেখচিত্রের যে ঢাল, ঢাল বের করতে গেলে আমাদেরকে একটা ত্রিভুজ তৈরি করতে হয়। এটা হচ্ছে কোণ। এই ত্রিভুজের যে ঢাল অর্থাৎ ট্যান থিটা,
এই ঢাল থেকে আমরা পাই লম্ব মানে এবি আর ভূমি হচ্ছে ওবি। এক্ষেত্রে এবি এস নির্দেশ করে আর ওবি নির্দেশ করে টাইম, যা মূলত দ্রুতিকে নির্দেশ করে। এই লেখচিত্রের ঢাল থেকে আমরা দ্রুতি পাই। যদি বলে দূরত্ব বনাম সময় লেখচিত্রের ঢাল নির্দেশ করে নিচের কোনটি? দ্রুতি, বেগ, সুষম ত্বরণ, অসম বেগ। এইগুলো আমাদের জানতে হবে। তবে এই দূরত্ব বনাম সময় এই লেখচিত্রেই যদি লেখচিত্রটি এমন ঘটে যে এক্স অক্ষের সাথে একেবারে সমান্তরাল হয় তথা ঢাল জিরো হয়, তাহলে বুঝতে হবে এখানে বেগও জিরো। ঢাল জিরো মানে তো বেগ জিরো, ঢালই নাই। এখানে যেমন ঢালুভাবে উপরে উঠছে, এ তো কোনো ঢাল নাই, তো সমান্তরাল গিয়েছে। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে দূরত্ব বনাম সময় লেখচিত্র যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এটা ঢাল জিরো মানে বেগ জিরো, আর বেগ জিরো মানে বস্তুটা আসলে স্থির আছে। স্থির মানে এ কোনো দূরত্বই অতিক্রম করে নাই। আর যদি বাঁকা রেখা হয় তাহলে বুঝতে হবে অসমবেগ। এই মূলত আমাদের এই দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে আমরা এই তথ্যগুলো মূলত পাই। এবার আসতেছি আমরা দূরত্ব বনাম সময় লেখচিত্র বুঝে গেছি, আমরা এখন বেগ বনাম সময় লেখচিত্রে যাব। বেগ বনাম সময় লেখচিত্রটি কেমন হবে? যদি পরিস্থিতি এমন হয় যে এক্স অক্ষ বরাবর আমরা সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ নিয়ে একটা লেখচিত্র অঙ্কন করলাম, লেখচিত্রটি এক্স অক্ষের সাথে খানিকটা আনত হয়ে সরল রেখা নির্দেশ করলো, অর্থাৎ সমান সময়ে তার বেগ সমান পরিমাণ বেড়েছে। এরকম বেগকে আমরা বলতেছি অসমবেগ। কেন অসমবেগ? এই যে টাইম বাড়তেছে, দেখো বেগও বাড়ছে, টাইম বাড়ছে বেগও বেড়ে যাচ্ছে, টাইম বাড়তেছে বেগও বাড়তেছে। এরকম পরিস্থিতিকে আমরা বলছি অসমবেগ। এই অসমবেগে যদি কোনো বস্তু চলে এবং এটা যদি স্ট্রেট লাইন হয়, মানে বেগটা যদি একই হারে বাড়ে, তাহলে তার ত্বরণটা হয় সুষম ত্বরণ। এক্ষেত্রে এটা সুষম ত্বরণ নির্দেশ করে। তাহলে বেগ বনাম সময় লেখচিত্রটি এক্স অক্ষের সাথে আনত হয়ে সরল রেখা হলে আমরা বলতে পারি সুষম ত্বরণ নির্দেশ করে, আর বেগটা হয় অসমবেগ। এটা হচ্ছে বেগ, এটা সময়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই বেগটা অবশ্যই এককটা এখানে উল্লেখ করবা পরীক্ষার সময়, তাহলে 1 নম্বর কাটা যেতে পারে। এবার এটা যদি এইরকম স্ট্রেট লাইন হয়, এক্স অক্ষের সাথে সমান্তরাল, তাহলে এটাকে আমরা বলি সমবেগ। কেন সমবেগ? কারণ জিরো টাইমেও যে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরেও সে 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরেও সে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এইরকম পরিস্থিতি থাকলে আমরা এটাকে বলি সমবেগ। আর সমবেগে যদি কোনো বস্তু চলে তাহলে তার ত্বরণ হয় শূন্য। আর যদি এটা হয় বক্ররেখা, বাঁকা রেখা, তাহলে বেগটা হচ্ছে অসমবেগ। আর যেহেতু অসম বেগ একই হারে বাড়ছে না, কাজে ত্বরণটা হচ্ছে অসম ত্বরণ। এইভাবে মূলত আমাদের বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। আর যদি প্রশ্নে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে বলে, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর সময়, এক্স এইভাবে লিখবা না, এইভাবে লিখবা, আর ওয়াইটা বড় হাতের ওয়াই, কিন্তু এক্স ওয়াই বড় হাতের হবে। এদিক বরাবর আমরা নিয়েছি ত্বরণ, আর এদিক বরাবর নিয়েছি সময়। এখন যদি এইরকম একটা লেখচিত্র আঁকে, তাহলে আমাদের মনে করতে হবে বস্তুটা সুষম ত্বরণে চলেছে, ত্বরণ বাড়ে নাই। জিরো টাইমের যে ত্বরণ, 1 সেকেন্ডেও সেই ত্বরণ, 5 সেকেন্ডেও সেই ত্বরণ, ত্বরণের কোনো পরিবর্তন হয়নি। আর যদি এটা এইভাবে চলে, তাহলে বুঝতে হবে সময়ের সাথে ত্বরণ পরিবর্তন হয়েছে, মানে অসম ত্বরণ। এই হচ্ছে আমাদের মূল পরিস্থিতি। যদি নিচের দিকে যাই লেখচিত্রটা, তাহলে আমাদের বুঝতে হবে এটা ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে না, ত্বরণটা হ্রাস পাচ্ছে, মানে ঋণাত্মক ত্বরণ হচ্ছে। এখন যদি
একটা প্রশ্নের কথা তোমাদেরকে বলি, প্রশ্নটা হচ্ছে যে ত্বরণ ও মন্দনের মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো। ত্বরণ ও মন্দনের মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো। এই প্রশ্ন যদি আসে তাহলে আমরা প্রথমে ত্বরণের সংজ্ঞা দিব আর মন্দনের সংজ্ঞা দিব। এরপর আমরা যেটা বলবো যে মন্দন এ সমান ইউ মাইনাস ভি বাই টি, এটার নাম হচ্ছে মন্দন। আর ত্বরণ এ ওয়ান সমান ভি মাইনাস ইউ বাই টি। এবার ডান পাশে ভি ইউ টি এদের পরিচয় দিয়ে দিব। এবার এই সমীকরণ থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে থাকে হচ্ছে ইউ মাইনাস ভি ভাগ টি। আবার ইউ মাইনাস ভি ভাগ টি মানে হচ্ছে মন্দনে, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস এ। তাহলে এ ওয়ান সমান আমরা পাচ্ছি মাইনাস এ। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্বরণ হলো ঋণাত্মক ত্বরণের সমান, এটাই ত্বরণ ও মন্দনের মধ্যে সম্পর্ক। এইরকম যে টাইপেরই প্রশ্ন আসুক, আমরা যদি আমাদের তাৎক্ষণিক বুদ্ধি, সব প্রশ্নতে তোমার কমন আসবে এমন পরিস্থিতি নাই। যে প্রশ্নই আসুক না কেন তুমি যদি তোমার বুদ্ধি খাটায় এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, আশা করা যায় যে তোমার ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আর সমস্যা হওয়ার কথা না। এখন আমরা এই বোর্ডটা পরিষ্কার করে ফেললাম।